সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্লান্ট ব্রিডিং এর খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে পলিনেশন মেকানিজমস ইন প্লান্ট ইমপ্রুভমেন্ট, অর্থাৎ পরাগায়নের মাধ্যমে কিভাবে উন্নত উদ্ভিদ সৃষ্টি করতে হয় সেই বিষয়টি আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং পাশাপাশি তোমাদের লাইক ও কমেন্ট প্রত্যাশা করছি। আমাদের আজকের আলোচনার মধ্যে যে বিষয়গুলো থাকবে, ডেফিনেশন অফ পলিনেশন, অর্থাৎ পরাগায়ন কাকে বলে, টাইপস অফ পলিনেশন, পলিনেশন বা পরাগায়নের প্রকারভেদ। এই প্রকারভেদগুলোর মধ্যে রয়েছে অটোগেমি অর সেলফ পলিনেশন, অ্যালোগেমি অর ক্রস পলিনেশন, গিটোনোগেমি পলিনেশন, কন্ডিশনস ফর সেলফ পলিনেশন, অর্থাৎ স্বপরাগায়নের মধ্যে যে শর্তগুলো রয়েছে তার মধ্যে রয়েছে বাইসেক্সুয়ালিটি, হোমোগেমি, ক্লিস্টোগেমি, পুশিং। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সেলফ পলিনেশন, অর্থাৎ স্বপরাগায়নের সুবিধা এবং অসুবিধা। জেনেটিক ইফেক্টস অফ সেলফ পলিনেশন, স্বপরাগায়নের যেসব বংশগতিক প্রভাব আমরা লক্ষ্য করি সেগুলা আমাদের আলোচনায় থাকবে। কন্ডিশনস ফর ক্রস পলিনেশন, অর্থাৎ পরপরাগায়নের ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে তার মধ্যে রয়েছে ইউনিসেক্সুয়ালিটি, ডাইকোগেমি, হারকোগেমি, হেটেরোস্টাইলি, সেলফ-স্টেরিলিটি, সেলফ-ইনকম্প্যাটিবিলিটি। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্রস পলিনেশন, অর্থাৎ পরপরাগায়নের সুবিধা এবং অসুবিধা। জেনেটিক ইফেক্টস অফ ক্রস পলিনেশন, পরপরাগায়নের যেসব বংশগতিক প্রভাব রয়েছে এই বিষয়গুলো আমরা আমাদের আজকের আলোচনায় বিস্তারিত আলোচনা করব। ডেফিনেশন অফ পলিনেশন, যে আমরা এই চিত্রের মধ্যে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে কিছু পরাগরেণু বা পোলেন একটি বাহকের মাধ্যমে গর্ভমুণ্ডের উপরে, স্টিগমা বা গর্ভাশয়ের গর্ভমুণ্ডের উপরে এসে পতিত হচ্ছে এবং এই পতিত হওয়ার মাধ্যমে এই পরাগরেণুগুলা গর্ভাশয়ের ডিম্বকের সাথে নিষিক্ত হবে। এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ পরাগরেণু থেকে বা পরাগথলি থেকে পরাগরেণুগুলা যে প্রক্রিয়ায় গর্ভমুণ্ডের উপরে এসে পতিত হয় সেই প্রক্রিয়াটাকে আমরা পলিনেশন বলে থাকি। টাইপস অফ পলিনেশন, পলিনেশন বা পরাগায়ন তিন ধরনের হয়ে থাকে। ক্রস পলিনেশন, অর্থাৎ দুইটা ভিন্ন ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে এবং একটা ফুল থেকে পরাগরেণু এসে আরেকটা ফুলের গর্ভমুণ্ডের উপরে পতিত হতে হবে। যদি দুইটা ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন ঘটে তাহলে সেটাকে আমরা ক্রস পলিনেশন বলে থাকি। সেলফ পলিনেশন বা স্বপরাগায়ন, যে একই ফুলের পরাগরেণু দ্বারা যদি গর্ভমুণ্ডের মধ্যে পরাগায়ন ঘটে তাহলে সেটিকে আমরা সেলফ পলিনেশন বলে থাকি। জিটোনোগেমি যেটা আছে সেটা হচ্ছে যে একই প্রজাতির মধ্যে বা একই উদ্ভিদের মধ্যে যখন পরাগায়ন ঘটে সেটাকে আমরা জিটোনোগেমি বা এটাকে বাংলায় আত্মীয় পরাগায়ন বলা যেতে পারে। যে এখানে যেটা বলা হয়েছে, ইট ইজ এ টাইপ অফ পলিনেশন ইন হুইচ pollen grains of one flower are transferred to the stigma of another flower belonging to either the same plant or genetically similar plant, অর্থাৎ তারা যেসব উদ্ভিদগুলা বংশগতিক ভাবে একই রকম সেই ধরনের উদ্ভিদের মধ্যে অথবা একই উদ্ভিদের মধ্যে যদি পরাগায়ন ঘটে থাকে তাহলে সেটিকে আমরা জিটোনোগামী বা আত্মীয় পরাগায়ন বলে থাকি। এটা অনেকটা স্বপরাগায়নের মতোই, যে ইন জিটোনোগামি the flowers often show modification similar to ones found in genogamy or cross pollination, অর্থাৎ এখানে ক্রস পলিনেশনের সাথে এটাকে আমরা তুলনা করতে পারি। কন্ডিশনস ফর সেলফ পলিনেশন, অর্থাৎ স্বপরাগায়নের শর্তগুলা কি কি? একটা হচ্ছে যে বাইসেক্সুয়ালিটি, যে ফ্লাওয়ার মাস্ট বি বাইসেক্সুয়াল, অর্থাৎ যে ফুল সেই ফুলের মধ্যে অবশ্যই পুংকেশর থাকতে হবে এবং স্ত্রী কেশর দুইটাই একসাথে থাকতে হবে, এটা স্বপরাগায়নের একটা শর্ত। হোমোগেমি, সিমালটেনিয়াস ম্যাচুরিটি অফ পোলেন স্যাক এন্ড স্টিগমা, অর্থাৎ স্বপরাগায়নের জন্য অবশ্যই পরাগধানী এবং গর্ভমুণ্ড একসাথে পরিপক্ক হতে হবে।
এটাকে আমরা হোমোগ্যামি বলে থাকি। ক্লিস্টোগ্যামি এনক্লোজড বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, যদি উভলিঙ্গ পুষ্পটা আবদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ এইটার যে বৃতি বা পাপড়ি থাকে সেগুলা যদি পুংকেশর এবং স্ত্রীকেশরকে আবৃত করে রাখে, তখন সেটাকে আমরা ক্লিস্টোগ্যামি বলে থাকি। এটা দুই ধরনের, একটা হচ্ছে অব্লিগেট ক্লিস্টোগ্যামি, যেমন জিয়ামেস, এটা বাধ্যতামূলক, অর্থাৎ দেখা যায় যে এই ক্ষেত্রে স্বপরাগায়ন ছাড়া অন্য কোনো উপায় থাকে না, কারণ এখানে সবসময় পুংকেশর স্ত্রীকেশর বৃতি বা পাপড়ি দ্বারা এগুলো একেবারেই আবদ্ধ থাকে। আর ফ্যাকাল্টেটিভ ক্লিস্টোগ্যামি হচ্ছে যে এখানে যদি বৃতি বা পাপড়ি খুব অল্প সময়ের জন্য ওপেন হয়, এত কম সময়ের জন্য যে সেখানে পরাগায়ন ঘটা সম্ভব হয় না, তখন সেটাকে আমরা ফ্যাকাল্টেটিভ বা সুবিধাজনক ক্লিস্টোগ্যামি বলে থাকি। যেমন আমরুলের মধ্যে এই ধরনের ফ্যাকাল্টেটিভ অবস্থা দেখা যায়। পুশিং ম্যাচিউর স্টিগমা ইজ গোয়িং থ্রু ফিলামেন্ট, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে পুংকেশরের যে দণ্ড থাকে, পুংদণ্ড থাকে, সেটার ভিতর দিয়ে গর্ভদণ্ডটা পরিপক্ক হয় বা উঠে আসে, সেটাকে আমরা পুশিং পদ্ধতি বলে থাকি। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যেহেতু পুংদণ্ডের ভিতর দিয়ে গর্ভদণ্ড উপরে উঠে আসে, সেই জন্য এই ক্ষেত্রে অনেকটা বাধ্যতামূলক ভাবেই স্বপরাগায়ন ঘটে থাকে। তাহলে এই চারটা শর্ত পূরণ করলে সেটাকে আমরা সেলফ পলিনেশন বলতে পারি। অ্যাডভান্টেজেস অফ সেলফ পলিনেশন, স্বপরাগায়নের সুবিধাগুলা কি কি? যে পলিনেশন রেট হাই, এখানে পরাগায়নের যে হারটা সেটা খুবই ভালো থাকে, অর্থাৎ এখানে পোলেন গ্রেন এগুলো নষ্ট হওয়ার সুযোগ কম। ফিউ পোলেন গ্রেনস ফেইল, অর্থাৎ খুব কম সংখ্যক পোলেন গ্রেন বা পরাগরেণুই এখানে ব্যর্থ হতে পারে। রিপিটেশন অফ সেম ক্যারেক্টার্স, এর মাধ্যমে দেখা যায় যে একই বৈশিষ্ট্য বারবার ফিরে আসে। এক্সটার্নাল ভেক্টর নট নেসেসারি, অর্থাৎ এদের ক্ষেত্রে কোনো পতঙ্গ, প্রাণী বা বাতাস, পানি এগুলার কোনো প্রয়োজন হয় না, যেহেতু একই ফুলের মধ্যে পরাগায়ন ঘটে। ওয়ান প্লান্ট ইজ এনাফ, অর্থাৎ এই স্বপরাগায়নের জন্য ওই অঞ্চলে একটা উদ্ভিদ থাকলেই চলবে, যেহেতু একই ফুলের মধ্যে হয়, এখানে ভিন্ন কোনো বা অন্য কোনো উদ্ভিদের এখানে প্রয়োজন হয় না। ডিসঅ্যাডভান্টেজেস অফ সেলফ পলিনেশন, স্বপরাগায়নের কিছু অসুবিধা রয়েছে। নো নিউ ক্যারেক্টার্স, অর্থাৎ এখানে নতুন কোনো বৈশিষ্ট্য সৃষ্টি হয় না। উইক প্লান্ট, অর্থাৎ এর মাধ্যমে যে উদ্ভিদগুলা সৃষ্টি হয় সেগুলো দেখা যায় যে বংশ পরম্পরায় দুর্বল হতে থাকে, এটা একটা সমস্যা। লো টলারেন্স, ভায়াবিলিটি অ্যান্ড অ্যাডাপ্টিবিলিটি, অর্থাৎ তাদের মধ্যে সহ্য ক্ষমতা বা জীবনী শক্তি এবং পরিবেশের সাথে অভিযোজন করার ক্ষমতা কমে যায়। লস অফ স্পেসিস, অর্থাৎ প্রজাতিগুলা দেখা যায় যে অনেক প্রজাতি এর মাধ্যমে হারিয়ে যেতে পারে বা বিলুপ্ত হয়ে যেতে পারে। জেনেটিক ইফেক্টস অফ সেলফ পলিনেশন, সেলফ পলিনেশনের মাধ্যমে আমরা যে বংশগতিক বিষয়গুলো লক্ষ্য করি। ওয়ান, হাই হোমোজাইগোসিটি, অর্থাৎ তাদের মধ্যে দেখা যায় যে তাদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রচন্ড মিল থাকে, এটাকে আমরা হোমোজাইগোসিটি বলে থাকি, অর্থাৎ একই রকম বৈশিষ্ট্য যদি পাওয়া যায় এটাকে হোমোজাইগোসিটি বলা হয়ে থাকে। নো ইনব্রিডিং ডিপ্রেশন অ্যান্ড হাই হেটেরোসিস ব্রিডিং পাওয়ার, অর্থাৎ তাদের মধ্যে দেখা যায় যে ক্রসিং এর ক্ষেত্রে কোনো সমস্যা থাকে না, ইনব্রিডিং ডিপ্রেশন বলা হয় যেটাকে, বা চাপ থাকে না। এবং হাই হেটেরোসিস, অর্থাৎ তাদের মধ্যে খুব সহজেই আমরা খুব সুন্দরভাবে ক্রস করতে পারি, এবং তাদের মধ্যে দেখা যায় যে এই সমস্যাটা যে হাইব্রিডগুলা তৈরি হয় তাদের ব্রিডিং পাওয়ার বা হেটেরোসিস ভালো থাকে। ক্রিয়েশন অফ হোমোজাইগাস রেস, অর্থাৎ এর মাধ্যমে এদের থেকে আমরা হোমোজাইগাস প্রজাতি বা ভ্যারাইটি তৈরি করতে পারি, জাত সৃষ্টি করতে পারি। কন্ডিশনস ফর ক্রস পলিনেশন, পরপরাগায়নের শর্তগুলা কি কি? যে প্রথম যেটা আছে ইউনিসেক্সুয়ালিটি। ইউনিসেক্সুয়ালিটি অর্থাৎ একলিঙ্গ ফুল হতে হবে। একলিঙ্গ ফুলগুলোর মধ্যে আবার বিভিন্ন ধরন আছে, যেমন মনোসিয়াস, যেমন কোকোনাট, মেজ, যে এগুলা দেখা যায় যে একই উদ্ভিদের মধ্যে মনোসিয়াস যেটা আছে, যে এই উদ্ভিদের মধ্যে দেখা যায় যে একই উদ্ভিদের মধ্যে তারা পুংকেশর স্ত্রীকেশর থাকতে পারে, তখন দেখা যায় যে তাদের মধ্যে আমরা একই উদ্ভিদের মধ্যেই ভিন্ন ভিন্ন ফুল সৃষ্টি হবে, সেটাকে আমরা মনোসিয়াস বলে থাকি। আর ডায়োসিয়াস হচ্ছে যে ভিন্ন উদ্ভিদের মধ্যে হবে, যেমন পেঁপের ক্ষেত্রে দেখা যায় যে পুরুষ উদ্ভিদ, স্ত্রী উদ্ভিদ এগুলো আলাদা থাকে। 2 নাম্বার হচ্ছে ডাইকোগেমি, ম্যাচুরিটি অফ অ্যান্থার অ্যান্ড স্টিগমা,
ডিফারেন্ট, অর্থাৎ ডাইকোগ্যামির ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্থার এবং স্টিগমা এগুলা একই উভলিঙ্গ ফুল হলেও এদের মধ্যে পরাগরেণু এবং গর্ভমুণ্ড যেটা আছে সেটা ভিন্ন সময়ে পরিপক্ক হয়ে থাকে। এর মধ্যে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে যে প্রোটোগ্যামি, যদি স্টিগমা ম্যাচিউর ফার্স্ট, অর্থাৎ গর্ভমুণ্ড যেটা আছে সেটা যদি প্রথমে ম্যাচিউর হয় তাহলে সেটাকে আমরা প্রোটোগ্যামি বলে থাকি, যেমন ব্রিঞ্জাল বা বেগুনের মধ্যে এটি দেখা যায়। বি হচ্ছে গাইনোগ্যামি বলা হয়ে থাকে, অ্যান্থার ম্যাচিউর ফার্স্ট, অর্থাৎ পরাগরেণু যেটা আছে সেটা প্রথম পরিপক্ক হয়ে থাকে, সেটাকে আমরা যেমন সানফ্লাওয়ার বা সূর্যমুখী ফুলের মধ্যে এই বিষয়টা আমরা লক্ষ্য করি। 3 নাম্বার হচ্ছে হার্কোগ্যামি, যে পোলেন ক্যান নট ইন্টার টু স্টিগমা অফ সেম ফ্লাওয়ার, অর্থাৎ দেখা যায় যে পরাগরেণু যেগুলা থাকে এগুলা কোনোভাবেই একই ফুলের মধ্যে যে স্টিগমা বা গর্ভমুণ্ড থাকে তার ভিতর দিয়ে প্রবেশ করতে অক্ষম, এটাকে আমরা হার্কোগ্যামি বলে থাকি। যেমন লেমন বা মাস্টার্ড, লেবু বা সরিষা, এসব উদ্ভিদের মধ্যে হার্কোগ্যামি লক্ষ্য করা যায়। হেটেরোস্টাইলি, লেন্থ অফ ফিলামেন্ট এন্ড স্টাইল ডিফারেন্ট, অর্থাৎ এদের ক্ষেত্রে দেখা যায় যে পুংদণ্ড এবং গর্ভদণ্ড যেটি থাকে তাদের আকার আকৃতি ভিন্ন হয়ে থাকে, যার ফলে দেখা যায় উঁচু নিচু হওয়ার কারণে তাদের স্বপরাগায়ন হয় না, এদের পরপরাগায়ন ওই কারণে হয়ে থাকে। সেলফ স্টেরিলিটি, নো ফার্টিলাইজেশন, যে এদের বেলায় দেখা যায় যে নিষেকটা বাধাগ্রস্ত হয়, যে পরাগরেণু যদিও ভিতরে প্রবেশ করতে পারে কিন্তু নিষেক হয় না, এগুলো অর্কিডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি। সেলফ ইনকম্পিটিবিলিটি, এটা হচ্ছে যে তারা তাদের যে ডিম্বাণু এবং শুক্রাণু থাকবে বা পুংগ্যামেট স্ত্রীগ্যামেট এগুলো ম্যাচ করে না বা একটা আরেকটার সাথে যুক্ত হতে পারে না, এই জন্য এটা স্বপরাগায়ন করতে পারে না এবং এদের বাধ্য হয়ে পরপরাগায়ন করতে হয়। রেফানাস সেটিভাস বা মূলার মধ্যে আমরা এই ধরনের ঘটনা লক্ষ্য করি। অ্যাডভান্টেজেস অফ ক্রস পলিনেশন, পরপরাগায়নের সুবিধাগুলা কি কি, যে মিক্সিং অফ নিউ ক্যারেক্টার্স, এখানে নতুন নতুন বৈশিষ্ট্যের মধ্যে মিশ্রণ ঘটে এবং এর ফলে ভেরিয়েশন বা বৈচিত্র্য সৃষ্টি হয়। নিউ স্পিসিস ক্রিয়েশন, এর ফলে নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে। স্ট্রং ভায়াবল অ্যান্ড ডেভেলপড অফস্প্রিং, অর্থাৎ যে বংশধর সৃষ্টি হয় তারা শক্তিশালী হয়, সজীব হয় এবং তাদের মধ্যে উন্নত বৈশিষ্ট্য থাকে। নো লস অফ স্পেসিস, সাধারণত যেসব উদ্ভিদ পরপরাগায়ন করে তাদের মধ্যে প্রজাতি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা কম। হাই জার্মিনেশন রেট, এদের মাধ্যমে এদের যে বীজগুলা তৈরি হয় সেই বীজগুলা খুব ভালোভাবে অঙ্কুরিত হয়, তাদের অঙ্কুরোদ্গমের হার অনেক বেশি। ওভারকাম সেলফ স্টেরিলিটি, পরাগায়নের মাধ্যমে যদি স্ববন্ধাত্ব থাকে, অর্থাৎ একই ফুলের পরাগরেণু একই ফুলের ডিম্বাণুকে যদি নিষিক্ত করতে না পারে তখন সেটাকে আমরা সেলফ স্টেরিলিটি বলি। এই সমস্যাটা ওভারকাম করা যায় বা অতিক্রম করা যায় ক্রস পলিনেশনের মাধ্যমে। ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্রস পলিনেশন, যে ক্রস পলিনেশনের অসুবিধাগুলা কি, যেটা ভেক্টর ডিপেন্ডেন্ট, অর্থাৎ এগুলাকে বিভিন্ন পোকামাকড়, পানি, বাতাস এগুলোর উপর নির্ভরশীল হতে হয়। লস অফ পোলেন্স, এবং এই ক্রস পলিনেশনের ক্ষেত্রে বহু পোলেন দেখা যায় যে ঠিকমতো গর্ভমুণ্ডের উপর পতিত হতে পারে না। লস অফ হোমোজাইগোসিটি, ক্রস পলিনেশনের মাধ্যমে সাধারণত সমরূপতা থাকে না বা একই বৈশিষ্ট্য থাকে না, এখানে অনেক বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য চলে আসে। রিকোয়ার সেম স্পেসিস, অর্থাৎ পাশাপাশি একই ধরনের অনেক উদ্ভিদ থাকতে হবে, একই প্রজাতির অনেক উদ্ভিদ থাকতে হবে, তা না হলে পরপরাগায়ন সম্ভব হয় না। নেসেসারি ইনসেক্টস অ্যান্ড অ্যানিমেলস ফর পলিনেশন ডিস্ট্রয় প্লান্ট প্রোডাক্টস, অর্থাৎ এই পরপরাগায়নের জন্য যেসব পতঙ্গ বা প্রাণীর প্রয়োজন হয় তাদের মাধ্যমে দেখা যায় যে উদ্ভিদের অনেক অংশ, পাতা বা এগুলো নষ্ট হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, যে এখানে যেহেতু পোকামাকড় আকৃষ্ট হয় পরপরাগায়নের জন্য, এই জন্য এই ফুলগুলা অত্যন্ত সুন্দর হয় এবং তার কারণে পতঙ্গ বা ফল এগুলো দেখে পোকামাকড়, প্রাণী এরা আকৃষ্ট হয়ে গাছের অনেক ক্ষয়ক্ষতি করে থাকে, এটা একটা অসুবিধা ক্রস পলিনেশনের। জেনেটিক ইফেক্টস অফ ক্রস পলিনেশন, যে বংশগতিক যে প্রভাবগুলো আমরা দেখি, ডেভেলপমেন্ট অফ হেটারোজাইগোসিটি অ্যান্ড হাইব্রিডাইজেশন ইন পপুলেশন, অর্থাৎ এর মাধ্যমে বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য এখানে চলে আসে এবং এদের মধ্যে আমরা অনেক হাইব্রিডাইজেশন দেখি, অর্থাৎ সংকরায়ন পদ্ধতি আমরা লক্ষ্য করি। লো ইনব্রিডিং ডিপ্রেশন, এখানে দেখা যায় যে সংকরায়নের ক্ষেত্রে তাদের মধ্যে ডিপ্রেশন বা চাপটা কম থাকে এবং হাই হেটেরোসিস,
অর্থাৎ এদের মধ্যে উচ্চ মাত্রার হেটেরোসিস বা ব্রিডিং পাওয়ার আমরা লক্ষ্য করি। হাইব্রিড সিড প্রোডাকশন, এদের মাধ্যমে আমরা খুব সহজেই সংকর বীজ তৈরি করতে পারি। হাইব্রিড ক্রপ ডেভেলপমেন্ট, এই পদ্ধতিতে আমরা খুব সহজেই হাইব্রিড বা সংকর শস্য উৎপাদন করতে পারি। তো আমরা বিস্তারিত এই আলোচনা করেছি পলিনেশনের স্বপরাগায়ন, ক্রস পলিনেশন, আরেকটা পদ্ধতি আমরা আলোচনা করেছিলাম গিটোনোগ্যামি। এই পদ্ধতিগুলা আশা করি এই আলোচনার মাধ্যমে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো এবং সাথে থাকার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক এন্ড কমেন্ট।